আজকের এই বিশেষ তথ্য অনুসন্ধান বা ডিপ ডাইভ সেশনে আমরা পৃথিবীর জলমণ্ডল মানে যাকে বিজ্ঞানের ভাষায় হাইড্রোস্ফিয়ার বলা হয় তার উপর একটা অত্যন্ত তথ্যবহুল প্রেজেন্টেশন স্লাইড নিয়ে আলোচনা করব। একদম। এবং এটা কিন্তু ওই সাধারণ কোনো আড্ডা নয়। মানে আমরা আজকে স্লাইডের প্রতিটি পয়েন্ট ধরে ধরে আলোচনা করব, যাতে যারা শুনছেন তাদের পড়াশোনা বা পরীক্ষার প্রস্তুতির জন্য পুরো বিষয়টা একেবারে মুখস্থ হয়ে যায়। রাইট। তো আমাদের আজকের আলোচনার মূল উৎস হল ভূগোল আর সাধারণ জ্ঞানের একটা পিডিএফ স্লাইড, যার বিষয় হল হাইড্রোস্ফিয়ার বা পৃথিবীর জলের জগৎ। হ্যাঁ, আর পৃথিবীর পৃষ্ঠের বেশিরভাগ অংশই তো জল, তাই না? কিন্তু এই জলের জগৎ সম্পর্কে আমাদের অনেক ধারণাই আসলে অসম্পূর্ণ। সেটাই। মানে স্লাইডটা দেখতে গিয়ে আমার প্রথমে যে বিষয়টা মাথায় এলো, ধরুন পৃথিবীর সমস্ত জলরাশিকে আমরা মাত্র ১০০টি জলের বোতলে ভরে ফেললাম। আচ্ছা, বেশ ইন্টারেস্টিং একটা অ্যানালজি। হ্যাঁ, তো একটা বিশাল বড় টেবিলের ওপর সেই ১০০টা বোতল সাজানো আছে। কিন্তু সবচেয়ে বড় চমকটা হলো এই ১০০টা বোতলের মধ্যে ৯৭টি বোতলের জলই ভীষণ নোনতা। পানের একেবারেই অযোগ্য। একদম। মানে সমুদ্রের এই লবণাক্ত জল দিয়ে তেষ্টা মেটানো তো দূরের কথা, কৃষিকাজ বা কারখানার কোনো কাজেও এই জল ব্যবহার করা যায় না। বাকি রইল মাত্র ৩টি বোতল। আর এই ৩টে বোতলের জলও কিন্তু পুরোটা আমাদের জন্য অ্যাভেলেবল নয়। ঠিক তাই। এই ৩টে বোতলের মধ্যেও প্রায় ২টো বোতলের জল পুরোপুরি বরফ বা হিমবাহ হয়ে জমে আছে। অর্থাৎ আমাদের চোখের সামনে বয়ে চলা এই যে এত নদী-নালা, তার জন্য পড়ে রইল মাত্র কয়েক ফোঁটা জল। এই যে অ্যানালজিটা দিলেন, এটা স্লাইডে একেবারে প্রথম দিকের কনসেপ্টটাকে খুব সুন্দরভাবে ক্লিয়ার করে দেয়। স্লাইড অনুযায়ী জলমণ্ডল বা হাইড্রোস্ফিয়ার হল পৃথিবীর সমস্ত জলের সমষ্টি। তা সে যে অবস্থাতেই থাকুক না কেন। রাইট। হ্যাঁ, কঠিন অবস্থায় বরফ, তরল অবস্থায় জল আর বায়বীয় অবস্থায় জলীয় বাষ্প। আর স্লাইডে খুব পরিষ্কারভাবে বলা আছে পৃথিবীর পৃষ্ঠের ৭১% জলভাগ এবং ২৯% স্থলভাগ। এই ৭১% জলভাগের বিশালত্বই বোধহয় আমাদের একটা ভ্রান্ত ধারণার মধ্যে রাখে। রাইট। আর এখানেই আসে সেই বিখ্যাত 71-97-3 রুল। মানে ওই যে আপনি বললেন, পৃথিবীর মোট জলের ৯৭% হল লোনা জল, মানে সাগর বা মহাসাগর, আর মাত্র ৩% হল মিষ্টি বা স্বাদু জল। আর এই ৩%-এর বন্টনটা তো আরও অবাক করার মতো। একদম। স্লাইডের ডেটা অনুযায়ী এই ৩%-এর প্রায় ৬৯%ই হিমবাহ ও বরফ হিসেবে আটকে আছে। প্রায় ৩০% হল ভূগর্ভস্থ জল। আর মাত্র ১%-এরও কম জল নদী ও হ্রদে পাওয়া যায়। ঠিক। ভেবে দেখুন, মানব সভ্যতার এত বড় বড় শিল্প কারখানা, আমাদের কৃষি ব্যবস্থা, সবকিছু এই ১%-এরও কম নদীর জল বা ওই ৩০% ভূগর্ভস্থ জলের উপর নির্ভরশীল। মানে জলের প্রাচুর্য থাকলেও ব্যবহারযোগ্য জলের পরিমাণ আসলে কতটা সীমিত। তো এই যে ৯৭% লোনা জল, এগুলো তো মূলত সাগর আর মহাসাগরেই রয়েছে। স্লাইডে মহাসাগরগুলো নিয়ে কি বলা আছে? স্লাইডে পৃথিবীর ৫টি মহাসাগরের পরিচয় দেওয়া আছে। প্রথমেই আসছে প্রশান্ত মহাসাগর। এটি বৃহত্তম এবং একই সাথে গভীরতম মহাসাগর। আচ্ছা, এখানে কি ওই মারিয়ানা ট্রেঞ্চ অবস্থিত? একদম ঠিক। মারিয়ানা ট্রেঞ্চ হল গভীরতম খাত, যার গভীরতা ১১,০৩৪ মিটার। এরপর আছে আটলান্টিক মহাসাগর। স্লাইডে একটা মজার পয়েন্ট আছে, এর আকৃতি নাকি ইংরেজি এস-এর অক্ষরের মতো। ও আচ্ছা, এস আকৃতির। আর আমাদের ভারত মহাসাগর? ভারত মহাসাগরে অবস্থিত সুন্দর ট্রেঞ্চের কথাও উল্লেখ আছে। এছাড়া পৃথিবীর একেবারে উত্তরে রয়েছে সুমেরু বা আর্কটিক মহাসাগর, যা বিশ্বের ক্ষুদ্রতম মহাসাগর। আর শেষে রয়েছে কুমেরু মহাসাগর। আচ্ছা, স্লাইডে তো সমুদ্র স্রোত নিয়েও বেশ কিছু পয়েন্ট দেখলাম। মানে এই যে মহাসাগরের জল এক জায়গা থেকে অন্য জায়গায় বয়ে যায়? হ্যাঁ, সমুদ্র স্রোতকে মূলত দুটি ভাগে ভাগ করা হয়েছে এখানে, উষ্ণ স্রোত আর শীতল স্রোত। উষ্ণ স্রোতের উদাহরণ হিসেবে গালফ স্ট্রিম আর কুরোশিওর কথা বলা হয়েছে। আর শীতল স্রোত হল হ্যাম্বোর্ট বা পেরু স্রোত এবং ল্যাব্রাডর। আচ্ছা, এখানে একটা বিষয় আমাকে একটু অবাক করেছে। এল নিনো নিয়ে একটা পয়েন্ট আছে স্লাইডে। হ্যাঁ, এল নিনো। বলা হয়েছে এটা প্রশান্ত মহাসাগরের একটা উষ্ণ স্রোত, যা মূলত পেরু উপকূলে দেখা যায়। কিন্তু এটা নাকি ভারতের মৌসুমী বায়ুকে প্রভাব
করছে প্রবলভাবে। মানে দাঁড়ান দাঁড়ান, পেরুর উপকূল কোথায় আর ভারতবর্ষ কোথায়? দূরত্বটা বিশাল, তাই তো? সেটাই তো। প্রশান্ত মহাসাগরের একটা উষ্ণ স্রোত কিভাবে এত দূরে ভারতের মৌসুমী বায়ুকে বদলে দিতে পারে? এটা একটা দারুণ প্রশ্ন। স্লাইডের তথ্যের গণ্ডির মধ্যে থেকেই যদি বলি, পৃথিবীর এই জলমণ্ডল আর আবহাওয়া কিন্তু আলাদা কিছু নয়। এরা একটা সংযুক্ত সিস্টেম বা কানেক্টেড গ্লোবাল সিস্টেম। আচ্ছা। সমুদ্রের স্রোতগুলো শুধু জলই বয়ে নিয়ে যায় না, তারা মহাসাগরীয় জলবায়ুকেও এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কানেক্ট করে। ঠিক যেমনটা স্লাইডে এল নিনোর ক্ষেত্রে বলা হয়েছে, এক জায়গার তাপমাত্রার পরিবর্তন বহু দূরে ভারতের বৃষ্টিপাতের উপর গিয়ে পড়ে। মানে পুরো পৃথিবীটাই একটা সূক্ষ্ম সুতোয় বাঁধা। এরপর স্লাইডে দেখলাম বিখ্যাত কিছু প্রণালী বা স্ট্রেট আর খালের কথা আছে। হ্যাঁ, এগুলো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। যেমন সুয়েজ খাল, যেটা ভূমধ্যসাগর আর লোহিত সাগরকে যুক্ত করে। রাইট। আর বেরিং প্রণালী এশিয়া আর উত্তর আমেরিকাকে আলাদা করে। একদম। পক প্রণালীর কথা তো আমরা প্রায় শুনি, এটা ভারত আর শ্রীলঙ্কার মাঝে অবস্থিত। আর জিব্রাল্টার প্রণালী ইউরোপ আর আফ্রিকাকে আলাদা করেছে। আচ্ছা, হ্রদগুলোর অংশে এসে আমার একটা জিনিস বেশ মজার লেগেছে। কাস্পিয়ান সাগরের কথায় আসার আগে বিশ্বের অন্য হ্রদগুলো নিয়ে একটু বলি। স্লাইডে বৈকাল আর সুপিরিয়র এই দুটো হ্রদের কথা আছে। হ্যাঁ, আর এই দুটোর মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে, যেটা পরীক্ষার প্রস্তুতির দিক থেকে একদম ক্লিয়ার থাকা দরকার। পার্থক্যটা ঠিক কি? দেখুন, বৈকাল হলো আয়তনে বা জলের পরিমাণের দিক থেকে, মানে ভলিউমের দিক থেকে বিশ্বের গভীরতম ও বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। ভলিউম। আর সুপিরিয়র হলো ক্ষেত্রফলে বা এরিয়ার দিক থেকে বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। এই ছোট পার্থক্যগুলোই কিন্তু এমসিকিউতে কনফিউশন তৈরি করে। ও, বুঝতে পেরেছি। আচ্ছা, আর ওই ক্যাসপিয়ান সাগর, নামের শেষে সাগর আছে, কিন্তু এটা তো আসলে একটা হ্রদ, তাই না? একদম ঠিক ধরেছেন। এটা চারদিক থেকে স্থলভাগ দিয়ে ঘেরা বিশ্বের বৃহত্তম হ্রদ, তবে এর জল মহাসাগরের মতোই লবণাক্ত। আর জলপ্রপাতের মধ্যে স্লাইডে ভেনেজুয়েলার অ্যাঞ্জেল ফলসের নাম আছে, যেটা বিশ্বের উচ্চতম জলপ্রপাত, প্রায় ৯৭৯ মিটার। বাপরে, প্রায় ১ কিলোমিটার উঁচু। আচ্ছা, এবার যদি নদী আর হ্রদের দিকে তাকাই, পৃথিবীর আর বিশেষ করে ভারতের ধমনী তো এই নদ-নদীগুলো। হ্যাঁ, স্লাইডে বেশ কয়েকটা প্রধান নদীর কথা পয়েন্ট করে দেওয়া আছে। বিশ্বের নদীর ক্ষেত্রে নীল নদ হল দীর্ঘতম, প্রায় ৬,৬৫০ কিলোমিটার। আর অ্যামাজন হল জলপ্রবাহ বা ভলিউমের দিক থেকে বৃহত্তম। রাইট। এছাড়া এশিয়ার দীর্ঘতম নদী ইয়াংসি আর টেমস নদীর তীরে যে লন্ডন শহর অবস্থিত, সেটাও মেনশন করা আছে। আর বদ্বীপের কথা উঠলেই তো আমাদের সুন্দরবনের কথা আসে। গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপই তো বিশ্বের বৃহত্তম বদ্বীপ। একদম। এবার ভারতের নদীগুলোর কথায় এলে, গঙ্গা হল ভারতের দীর্ঘতম ও পবিত্র নদী। দক্ষিণ ভারতে গোদাবরীকে বলা হয় দক্ষিণ গঙ্গা। আর মাজুলি হল ভারতের বৃহত্তম নদীদ্বীপ, যেটা আসামে ব্রহ্মপুত্রের ওপর অবস্থিত। কিন্তু স্লাইডে ভারতের নদী নিয়ে একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট আছে, নর্মদা আর তাপ্তি নিয়ে। হ্যাঁ, এই পয়েন্টটা পরীক্ষার জন্য মারাত্মক জরুরি। নর্মদা ও তাপ্তি হল পশ্চিম বাহিনী নদী, আর এরা কোনো বদ্বীপ বা ডেল্টা গঠন করে না। কিন্তু কেন গঠন করে না? মানে স্লাইডে তো শুধু ইনফরমেশনটাই দেওয়া আছে। ঠিক, স্লাইডে এর পেছনের কারণটা দেওয়া নেই, তাই আমরা সেটার গভীরে যাব না। কিন্তু একজন পরীক্ষার্থীর জন্য শুধু এই তথ্যটা মনে রাখাই যথেষ্ট, যে নর্মদা আর তাপ্তি বদ্বীপ তৈরি করে না। এই ফ্যাক্টটা পরীক্ষায় বারবার আসে। আচ্ছা, মানে পয়েন্টটা একদম মুখস্থ করে ফেলতে হবে। ভারতের হ্রদগুলো নিয়েও তো বেশ কিছু তথ্য আছে। যেমন ওড়িশার চিল্কা হল বৃহত্তম লবণাক্ত হ্রদ বা লেগুন। হ্যাঁ, আর কাশ্মীরের উলার হল বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। কিন্তু আমাকে সবচেয়ে বেশি অবাক করেছে মহারাষ্ট্রের লোনার আর মণিপুরের লোকটাক হ্রদ। মানে স্লাইডে লেখা আছে লোনার হ্রদ নাকি মহাকাশ থেকে পড়া উল্কাপিণ্ডের আঘাতে তৈরি হয়েছে। হ্যাঁ, এটা একটা ক্রিয়েটার লেক। আর লোকটাক হ্রদ নাকি জলের ওপর ভাসমান। মানে উত্তর পূর্ব ভারতের বৃহত্তম হ্রদ এটা, আর এটা ভাসমান। এগুলো তো শুনতে রীতিমতো রূপকথার মতো লাগে। ভূগোলের এই বৈচিত্র্য সত্যিই বিস্ময়কর। লোনারের উল্কাপাত হোক বা লোকটাকের ভাসমান দ্বীপ, এগুলো প্রকৃতির একটা অদ্ভুত সুন্দর নিদর্শন। তবে পরীক্ষার খাতায় এই হ্রদগুলোর রাজ্য এবং বৈশিষ্ট্যগুলো নিখুঁতভাবে মনে রাখাটাই আসল কাজ। রাইট। আচ্ছা, এতক্ষণ ধরে আমরা এই বিপুল পরিমাণ জলরাশির কথা জানলাম, কিন্তু এই জল তো আর স্থির নেই। এটা তো একটা চক্রের মতো ঘোরে,
তাই না? একদম। স্লাইডের শেষ অংশে এই জলচক্র বা হাইড্রোলজিক্যাল সাইকেল নিয়ে আলোচনা করা হয়েছে। এই জলচক্রের শক্তির মূল উৎস তো সূর্য। সূর্যের তাপে জলের বাষ্পীভবন বা এভাপোরেশন হয়, তারপর সেটা ঘনীভবন বা কনডেনসেশন হয়ে মেঘ তৈরি করে, আর সবশেষে অধঃক্ষেপণ বা প্রেসিপিটেশনের মাধ্যমে বৃষ্টি হয়ে আবার পৃথিবীতে ফিরে আসে। আর প্রবাহের মাধ্যমে আবার সেই সমুদ্রে গিয়ে মেশে। একটা সুন্দর নিরবিচ্ছিন্ন ব্যবস্থা। কিন্তু স্লাইডে তো পরিবেশ আর বর্তমান সংকট নিয়েও কিছু কথা বলা আছে। হ্যাঁ, পরিবেশের ভারসাম্য রক্ষায় ম্যানগ্রোভ, যেমন আমাদের সুন্দরবন, এবং প্রবাল প্রাচীরের গুরুত্ব অনেক, কিন্তু মানুষের তৈরি দূষণ এই সুন্দর প্রাকৃতিক নিয়মটাকে ভেঙে দিচ্ছে। মানে শিল্পবর্জ্য আর প্লাস্টিকের কারণে জন দূষণ তো একটা বড় হুমকি। শুধু জলদূষণ নয়, স্লাইডে স্পষ্ট বলা আছে গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। এর ফলে গ্রেট ব্যারিয়ার রিফের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ বাস্তুতন্ত্র আজ বিপন্ন। এই জলচক্রের সুন্দর ব্যবস্থার সাথে এই দূষণের ভয়ঙ্কর ছবিটা পাশাপাশি রাখলে সত্যি একটা বড় বৈপরীত্য চোখে পড়ে। সুন্দরবনের ম্যানগ্রোভ বা গ্রেট ব্যারিয়ার রিফ কিন্তু শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, এরা আমাদের বেঁচে থাকার বর্ম বা ঢাল। স্লাইডের এই বার্তাটা খুবই স্পষ্ট। একদম। তো আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। স্লাইডের পুরো বিষয়টা যদি একবার খুব সংক্ষেপে রিভিশন করে নিই। হ্যাঁ, স্লাইডের এক্সাম কুইক রিভিশন অংশ অনুযায়ী পৃথিবীর জলভাগ ৭১%। গভীরতম খাত হল মারিয়ানা ট্রেঞ্চ, বৃহত্তম নদী আমাজন। পশ্চিম বাহিনী নদী হল নর্মদা ও তাপ্তি, যারা বদ্বীপ গঠন করে না। রাইট। ভারত শ্রীলঙ্কাকে পৃথককারী প্রণালী হল পক প্রণালী, আর সবশেষে সেই বিখ্যাত 70-97-3 রুল। দারুণ একটা সেশন হলো আজ। পৃথিবীর মানচিত্রের নীল রংটার পেছনের তথ্যগুলো একদম মুখস্থ হয়ে যাওয়ার মতো। তবে আজকের এই শিক্ষামূলক আলোচনাটা শেষ করার আগে আমি একটা ভাবনার খোরাক রেখে যেতে চাই। অবশ্যই। আজ আমরা জানলাম যে আমাদের ব্যবহারের জন্য নদীর জল রয়েছে মাত্র 1%-এরও কম, আর গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে ওই 69% জমাট বাঁধা মিষ্টি জলের বরফ গলে গিয়ে মিশে যাচ্ছে লোনা মহাসাগরে। যদি 3% মিষ্টি জলের উৎস দ্রুত গলতে গলতে লবণাক্ত জলে পরিণত হতে থাকে, তবে পৃথিবীর ভবিষ্যৎ জলের মানচিত্র ঠিক কেমন হবে? এটা সত্যি খুব গভীর একটা চিন্তার বিষয়। এই প্রশ্নটি আজ সবার জন্য ভাবনার বিষয় হয়ে থাক। পৃথিবীর এই জলের জগৎ সম্পর্কে এই বিশেষ তথ্য অনুসন্ধান সেশন আজ এখানেই শেষ করছি।